বুঝিয়ে বলা খুব কঠিন, তাই মাঝে মাঝে চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো এমন কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনোই বুঝবে না। গভীর রাতে কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলোর কথা একটুখানি চিন্তা করি আমরা। তারাও একসময় আমাদের মতোই সুন্দর বিছানায় ঘুমাতো। আজ তারা বিছানাহীন বাঁশবাগানে অন্ধকার কবরে একা শুয়ে আছে। একা ঘুমাতে ভয় পাওয়া মানুষটাও আজ একা কবরে শুয়ে আছে। একদিন আমাকেও আপনাকেও ওই বাঁশবাগানে অন্ধকার কবরস্থানে একা শুয়ে থাকতে হবে। ভাবলেই কান্না চলে আসে। কিভাবে অন্ধকার কবরে থাকবো একা? আল্লাহ মাফ করেন আমাদেরকে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পর আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে রমজান, ঈদ সবই চলে গেল। আমরা আবার রুটিন মাফিক জীবনে ফিরে এলাম। সকালবেলা উঠেই আজকে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রমজান মাসে অনেক কাজ করেছি, তার মধ্যে হয়তোবা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে উঠতে পারিনি। তাই আজকে চেষ্টা করেছি কিচেনটা যতটুকু সম্ভব একটু গুছিয়ে নেওয়ার জন্য। যদিও আমি এখন পর্যন্ত পুরোপুরি বাসাটা গুছিয়ে নিতে পারিনি, কারণ আপনারা অনেকেই জানেন একটার পর একটা সমস্যা আমার লেগেই আছে। সব কিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত বাসাটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি। আর নিজের বাসা একটু যত্ন সহকারে আস্তে আস্তে গোছানোটাই বেটার মনে করছি। তাই বলতে পারেন একটু একটু করেই গুছিয়ে নিচ্ছি। যত দিন যাচ্ছে চেষ্টা করছি নতুন করে আবার একটু সাজিয়ে নিতে। আসলে আমাদের ভালো লাগা, খারাপ লাগা বা পছন্দের কোনো শেষ নেই। তাই আমাদের প্রতিদিনের রুচি এবং পছন্দের সাথে মিল করে কিন্তু আমাদের বাসাটাকে আমরা সাজাতে পছন্দ করি। আর বিশেষ করে কিচেনটা তো আমাদের অনেক অনেক পছন্দের জায়গা, বিশেষ করে মেয়েদের, যারা আমার মতো বেশিরভাগ সময় কিচেনেই কাটান। তাই কিচেনটাকেই আগে মনের মতো করে সাজাতে হবে। তবে চেষ্টা করছি একটু একটু করে পুরো বাসাটাকেই গুছিয়ে নিতে। যেহেতু কিচেনে অনেক কাজ এখনো বাকি রয়েছে, এই যে দেখুন গতকালকে নতুন করে গ্যাস লাইনের পাইপটা সেট করেছে। তো নতুন করে যেহেতু ছিদ্র করেছে, অনেক ময়লা হয়েছিল। আমি গতকাল একবার পরিষ্কার করেছি, আজকে দেখলাম যে আবার অনেকগুলো ময়লা পড়েছে। হয়তো বা বাহির থেকে হোল করার কারণে এই ময়লাগুলো আবার ভিতরে এসেছে। তো আগে কিন্তু উপর থেকে একটা ছিদ্র করা রয়েছে, তো সেটা যদি ব্যবহার করি তাহলে অনেকটাই উপরে উঠে আসে, যে কারণে নিচ দিয়ে আর একটা হোল করতে হয়েছে। আর চুলার নিচটা তো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়। আর আমার এখন এই বাসাতে চুলাটা রাখার পরে কিন্তু সাইড দিয়ে কোনো ফাঁকা নেই যে আমি একটু সরিয়ে নিব, তাই অনেক কষ্ট করেই কিন্তু চুলাটা সরাতে হয়েছে। আর আমার এই চুলাটা কিন্তু অনেক হেভি। জানি না যাদের বাসায় আছেন তারা তো অবশ্যই জানেন, তারপরে একা একা কষ্ট করে সরিয়ে নিয়েছি। মাঝে মাঝে এমন অনেক কাজ আছে যেগুলো আমি খুব কষ্ট করে করি। যেমন ধরেন অনেক সময় কি হয়, আমি যখন ফার্নিচার চেঞ্জ করি, মানে ভাবি যে না আজকে এই ফার্নিচারটা আমি একটু ঘুরিয়ে নেব, সেটা আমি জানি যে আমার ক্ষমতার বাহিরে, মানে আমি পারবো না, আমার এতটুকু শক্তি নেই। তারপরেও সেই কাজটা আমি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। একটা সময় আমি কিন্তু সেটাতে সফলও হই। আর সেখান থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষের ইচ্ছা শক্তিটাই হচ্ছে সব থেকে বড়। যার ভেতরে ইচ্ছা আছে যে আমি এই কাজটা করবো আর এখানে আমাকে সফল হতে হবে, সেই কাজটা কিন্তু আমরা করে নিতে পারি, যত কঠিনই হোক না কেন। কোনো কোনো সময় অন্যের সাহায্য ছাড়াই আমাদেরকে কিন্তু চলতে হয়। তাই সব সময় অন্যের সাহায্য করবে সে আশা নিয়ে বসে থাকলেও চলে না। তো চুলার পাশটা তো একদম পরিষ্কার করে ফেলেছি, এরপর চুলাটাও একদম ক্লিন করে নিয়েছি। এখন একটু একটু করে কিচেনের সব কিছুই পরিষ্কার করে নিলাম।
তো আজকে সকালটা আসলে এভাবেই আমার কিচেনের কাজগুলো করে শেষ করেছি। এরপর দেন আমার প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলেছি। মোটামুটি কিচেন ক্লিন করা থাকলে দেখবেন রান্নাবাড়া করতে কোনো সময় লাগে না, তাছাড়া নিজের ভিতরে একটা ফ্রেশনেস কাজ করে। এখন পর্যন্ত আমার কিচেনটা কিন্তু অনেকটাই এলোমেলো, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি। হয়তোবা একটু একটু করে আমার কিচেনটা গুছিয়ে নিতে একটু সময় লেগে যাবে। তো এরপর কিচেন পরিষ্কার করে আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। রান্নাটা আজকে একটু দেরিতেই বসাচ্ছি, একদম কিচেন পরিষ্কার করেছি। এছাড়া বাসার ভেতরেও অনেক কাজ করেছি, সেগুলো যদিও অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর একসঙ্গে গোসল সেরে তারপর রান্নার আয়োজন করছি। যেহেতু এখন আর আমার কাটাকাটির কাজটা তেমন একটা করতে হয় না, যেহেতু আমার যে কাজের বুয়া আছেন তিনি এই কাজটা করে দেন, তো সেক্ষেত্রে আমার রান্না করাটা একটু সহজই হয়ে গেছে। আর আমি আজকে যেটা রান্না করব সেটা কিন্তু আগের দিন সন্ধ্যায় কাটিয়ে রাখি। যে আপাটা আমার কাজ করেন উনি আমাদের বাসার নিচেও কাজ করেন, তাই বলতে পারেন যে আমার জন্য সহজই হয়েছে। উনি 2 বেলা এসেই আমার কাজটা করে দিয়ে যান। অনেক ভালো মানুষ বলতে পারেন। ওনার রুটিন মাফিক কাজের বাহিরে গিয়েও উনি আমাকে অনেক সাহায্য করেন। তা না হলে হয়তোবা আমার অনেক কষ্ট হয়ে যেত। আপনারা তো জানেন রিসেন্টলি আমার মেয়ের অপারেশন হয়েছে। আমি বেশ কয়েকদিন কিন্তু বাহিরেই ছিলাম, মানে হসপিটালে থাকতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমার আপাটাই অনেক সাহায্য করেছেন। যতটা সম্ভব উনি বাসার সমস্ত কাজই করে দিয়েছেন। আমি শুধু মাঝে মাঝে এসে রান্নাটা করেছি, আবার সঙ্গে সঙ্গে চলে গেছি। তো আসলে কিছু কিছু মানুষ থাকে এরকম অনেক সাহায্যে এগিয়ে আসে। তো এই জন্য আমিও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ওনাকে আমার মতো করে সাহায্য করার জন্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করছি। প্রথমে ভেন্ডি ভাজি করে নিয়েছি, দেন এরপর আমি একটু মাংস রান্না করে নিব। তো আজকে হাতে মাখিয়ে আমি মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নিব। তো আরেক দিক থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কাঁচা আমের ডাল রান্না করেছি। এখন এই গরমের সিজনে আর বিশেষ করে যখন আম রয়েছে তখন কিন্তু আমার বাসায় প্রায় সময় কাঁচা আমের ডালটা রান্না হয়। আপনারা কে কে পছন্দ করেন কাঁচা আমের ডাল খেতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। টক টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। সেটা হতে পারে কাঁচা আম কিংবা আমড়া অথবা চালতা। ডালের মধ্যে কিছু একটা দিলে টক জাতীয় সেই ডালটা খেতে আমার কাছে তো সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না করে নিচ্ছি, আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার একটুও মন ছুঁয়ে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এরই মধ্যে আমি এক এক করে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি। তো আজকে আর কিছু বলে দিলাম না। আমি জানি আমার সব আপুরাই কম বেশি রান্না করতে জানেন, তারপরও কিন্তু মাঝে মাঝে বলে দিই। তো আজকে তেমন কিছু বললাম না, একদম সিম্পলভাবেই মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এরপর প্যানের মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি। আর আমি কিছুটা তেল মাংসের সাথেও অ্যাড করে দিয়েছি, আর কিছুটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা একটু গরম করে নিচ্ছি, আর সেই ফাঁকে মাংসটাকে মেখে নিচ্ছি। এখন আমি আমার প্রিয় কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। সাথী সেলিম আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছেন, ভালো আছি তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসার আল্লাহর অশেষ অশেষ রহমতে। তো আপু অনেক সুন্দর করে কমেন্ট লিখেছ। আমার মাংস রান্না, চিকেন ফ্রাই তৈরি করা, শপিং সব কিছুই তোমার কাছে অনেক ভালো লেগেছে। আর সেই সঙ্গে বলেছ আপু তুমি ফুচকা খেলে দাওয়াত করলা না। ঈদ মোবারক আপু। ঠিকই বলেছ আপু, আসলে এবার কাউকে দাওয়াত করব সে অবস্থায় আমি ছিলাম না। নিশ্চয়ই আমার ভিডিও যদি দেখে থাকো নিশ্চয়ই জানবে যে আমি তো আসলে হসপিটালে ছিলাম। আমি হুট করে বাসায় এসেছি, বা আমি যে ঈদ বাসায় করতে পারবো সেরকম কোনো সিউরিটিও আমার মধ্যে ছিল না। তাই সত্যি আমার এটা ভুল হয়ে গেছে যে তোমাদের দাওয়াত করা হয়নি। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সবাইকে দাওয়াত করব। তো এরপর কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম রান্না বাড়া শেষ করে। আগেই তো বলেছি আমার বাসা এখনো গোছানো হয়নি। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করছি আমার এই নতুন বাসাটাকে আরও নতুন করে তুলতে। আর আমার গাছ ফুল কতটা পছন্দের
সেটা নিশ্চয়ই আর তোমাদেরকে বলতে হবে না। আমার বাসায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফুল রয়েছে। আর যদিও নতুন বাসায় এসে আমি চেষ্টা করছি আমার আগের ফুলগুলো গাছগুলো চেঞ্জ করতে, অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করছি। আসলে যতটুকু সম্ভব নতুনত্বের ছোঁয়া দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করছি। তো আজকে বাইরে গিয়ে এই যে দেখো আমার ড্রয়িং রুমটার জন্য এই গাছটা নিয়েছি। অনেক অনেক পছন্দের একটা গাছ, দেখে মনে হচ্ছে একদম জীবন্ত ফুল ফুটে আছে, তাই না? আর এই গাছটার নাম যেখান থেকে কিনেছি তারা বলেছে ক্যামেলিয়া। আমি জানি না সঠিক কি হবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি ফুল তাহলে কিন্তু অবশ্যই বলবে। গাছটা এমনভাবে ডেকোরেশন করা হয়েছে, একদম সত্যিকারের গাছের মধ্যে এই স্টিকগুলো একদম সুন্দরভাবে সেট করে দেওয়া আছে। তো এটা আমি আমার ড্রয়িং রুমের মধ্যে এই কর্নারে রেখেছি। যদিও পরবর্তীতে ইচ্ছা আছে এখানে একটা আমি দোলনা সেট করব, তখন হয়তো বা ফুলটা এক সাইড করে রেখে দিতে হবে। এখন আমি এখানেই রেখে দিলাম। তো কেমন হয়েছে ফুল গাছটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, এই ফুল গাছটা আমার কাছ থেকে নিয়েছে 5,500 টাকা। দামটা বেশি হয়েছে না কম হয়েছে জানি না, তবে শখের জিনিসের দাম যতই বেশি হোক বা কম হোক, শখের জিনিস তো শখের জিনিসই। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। ইচ্ছে ছিল আরও বড় একটা গাছ নেব, তো এরপর এটাই পেয়েছি। এই গাছটার মধ্যে এর থেকে বড় আর ছিল না, তো এটাই আমি নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ঘর সাজাতে আমি কিন্তু বেশ কিছু জিনিস এনেছি। তো আজকে গাছটাকে আমি ভাবলাম, আমার বাসায় কিছু ফেরি লাইট রয়েছে যেগুলো আমার আগের বাসায় ডেকোরেশন করার জন্য আমি কিনেছিলাম, কিন্তু সেটা সাজানো হয়নি। তো ভাবলাম আজকে এটাকে একটু ডেকোরেশন করে নিব। আর এই ফুল গাছটা কিন্তু আমার এই ড্রয়িং রুমের সাথে মিল করেই আমি কিনেছি। যেহেতু আমার ড্রয়িং রুমটা পিঙ্ক কালার থিম দিয়ে সাজানো হয়েছে, তাই চেষ্টা করেছি সব কিছুর মধ্যে একটু পিঙ্কের ভাব নিয়ে আসার জন্য। তো কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে তো ভালো লেগেছে বলে এনেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ফেরি লাইটটা একটু সেট করে নিয়েছিলাম, জাস্ট একটু দেখার জন্য যে কেমন লাগে। তো আমি এখন লাইটটা একটু অফ করে দেখব যে অন্ধকারে আমার এই ফেরি লাইটগুলো কেমন লাগে এই ফুল গাছটার মধ্যে। যদিও আলোর মধ্যেও অনেক সুন্দর লাগছে, তারপরেও ফেরি লাইট তো অন্ধকারের মধ্যে আরো বেশি ভালো লাগে, তাই আমি একটু লাইটটা অফ করে দেখছি। তো এই যে দেখুন, এই হচ্ছে লাইট বন্ধ করার পর আমার গাছের অবস্থা। দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছে। তবে আমার ছেলে কি বললো জানেন? বলে আম্মু আজকে তো বড়দিন নয়, আর বলে যে গাছ নাকি ফেরি লাইট দিয়ে সাজায় বড়দিনে, বিশেষ করে খ্রিস্টানরা। সে কিন্তু এই বিষয়টা একদমই পজিটিভ দিক থেকে নেয়নি, সে নেগেটিভ দিক থেকে নিয়েছে। কিন্তু আমি বললাম আমরা তো সেই হিসেব করে সাজাইনি। যাই হোক, সে আসলে এইসব বিষয়গুলো অনেক অনেক বেশি ফলো করে। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর আমি ঘর সাজাতে আর কি কি এনেছি চলুন একটু শেয়ার করে দিই। তো আমার কিচেন ক্যাবিনেটের উপরে, মানে ওপেন কিচেন ক্যাবিনেট যেটা রয়েছে তার উপরের জন্য একটা রানার নিয়ে এসেছিলাম। দেন হচ্ছে আর একটা হচ্ছে ওয়ার্ড্রোপের উপরের জন্য রানার এনেছি। তো হাতের কাছে এখন যেগুলো পেয়েছি সেরকমটাই এনেছি। আসলে আমি চেয়েছিলাম কালার ম্যাচিং করে আনার জন্য, তেমন কালার ম্যাচিং পাইনি। ঈদের পরের মুহূর্ত মোটামুটি অনেক মার্কেট বা দোকান বন্ধ আছে, সে কারণে হয়তো বা ভালো কিছু তেমন একটা পাইনি। যা কিছু পেয়েছি সেটাই নিয়ে এসেছি। এরপর হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোর জন্য 6টা কাভার এনেছি, যেহেতু প্রচুর ধুলাবালু পড়ে। কারণ আপনারা সবাই জানেন যে আমার বিল্ডিংটা এখনও কিন্তু নির্মাণাধীন একটা ভবন, সে কারণে প্রচুর ধুলাবালু সব সময় মুছে পরিষ্কার করে রাখাটা না পসিবল হচ্ছে না। এমনিতে তো আমি কখনো কাভার ইউজ করতাম না, তো দেখি সব আপুরাই মাঝে মাঝে দেখছি তাদের ভিডিওতে কাভারগুলো ইউজ করে, তো আমিও ভাবলাম যে একটু নিই, আর আমার চেয়ারগুলো ভালো থাকবে, এই কষ্টটাও একটু কমে যাবে। তো এই কাভারটাই আমার কাছে ভালো লেগেছে, তো এটাই নিয়ে আসলাম। কাভারগুলোর প্রাইস নিয়েছে 700 টাকা, আর রানারগুলোর প্রাইস নিয়েছে প্রতিটা 400 টাকা করে। আর সেই সঙ্গে নিয়েছি টেবিলের উপরের জন্য একটা রেক্সিন, মানে প্লাস্টিক, সেটা নিয়েছে 450 টাকা। তো দাম সবাই কিন্তু বলে দিলাম, কারণ আমার আপুদের অনেক প্রশ্ন থাকে যে আপু কত টাকা নিয়েছো, তাই আগে থেকেই বলে দিলাম। তো আমার অনেক কিউট কিউট আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কিন্তু আজকে তার নাম নিতে পারছি না। আগামী পর্বে নিশ্চয়ই সবার নামগুলো আমি নিয়ে নিব। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল 3 অক্ষরের নাম তার, আকাশেতে ওড়ে, প্রথম আর শেষের অক্ষর মিলে বাদ্যযন্ত্র হবে। ধাঁধার সঠিক উত্তর ছিল বিমান। বিমান আকাশে ওড়ে, আর অক্ষরগুলো বাদ দিলে হবে বিন, একটি বাদ্যযন্ত্র।
আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মাহমুদা। মাহমুদা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে বাহিরে সাদা ভেতরে হলুদ, বলুন তো জিনিসটা কি? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।